যে আমরা তো ক্ষমতায় যাবই, যাওয়ার পর যা করা সেটা আমি করবো। অর্থাৎ অর্থাৎ তাদের ভিতরে একটা ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় পৌঁছে গিয়েছি এরকম একটা স্পষ্ট একটা মন মানসিকতা আমার মনে হয় ওনাদের তৃণমূল পর্যায় থেকে সব আসে। যদি রাজনীতি কিংবা রাজনীতি বা ক্ষমতার রাজনীতির একটা অঙ্ক কষা হচ্ছে, এবং এই অঙ্ক কষার জায়গা থেকেই কিন্তু তাদের ভিতরে কিন্তু এই বিভেদ এবং তাদের একসাথে না চলার কিংবা যাওয়ার এই আইডিয়াটা এবং যেই ছবিটা ছিল, যেটা তারা টেকনিক্যালি ভারত পাকিস্তানের আত্মসমর্পণ চুক্তি হিসেবে তারা বানিয়ে নিয়েছিল আজীবনের জন্য, সেই ছবিটা তারা লাগিয়েছিলেন। আপনি আমাকে বলেন, দুটো দেশের রাষ্ট্রপ্রধান একটা ভার্চুয়াল একটা মিটিং করবেন, ওইখানে বাংলাদেশের আত্মসমর্পণের, বাংলাদেশ যুদ্ধের আত্মসমর্পণের সেই ছবিটা ভারতীয় সেনাপ্রধান পেছনে রেখে উনি কি বুঝাতে চেয়েছেন? আমাদের বিএনপির একজন প্রতিনিধি আছেন মুন্নি আপা, সো ভালোই হলো। আসলে আমরা 5ই আগস্টের আগে আমরা যেই ইস্পাত কোটা আমরা দেখেছিলাম, 5ই আগস্টের মানে যে বিগত সরকারের পতন হওয়ার পর সবাই রাজনৈতিক দলগুলো কিন্তু ধরেই নিয়েছে যে যাক, ঝামেলা যেটা ছিল, পাথর যেটা ছিল, পাহাড় যেটা ছিল সেটা সরে গেছে। তারপরে কিন্তু তারা সবাই কিন্তু যার যার অঙ্ক কষা শুরু করে দিয়েছেন, আবার সবাই কিন্তু যার যার স্বার্থ দেখা শুরু করে দিয়েছেন। আমাদের রাজনীতির যে কমন যে চিত্রটা, যেই অঙ্ক কষা, যেই নিজেদের ভোট ব্যাংক নিয়ে সেই মাঠে নামা, অর্থাৎ রাজনীতির যে খেলা, সেই খেলাতে আবার সবাই নেমে গিয়েছেন। অর্থাৎ 5ই আগস্ট যেই ঐক্যটা এসেছিল, সেই ঐক্যটার কথা কিন্তু এখন আর রাজনৈতিক দল কিন্তু কারোর মনে নেই। রাদার তারা কিন্তু ওই ঐক্যটাকে এখন সবাই ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। এই ব্যক্তিগত ক্রেডিট নেওয়ার চেষ্টা থেকেই কিন্তু এই ভাঙনের সৃষ্টি। আমরা যদি ওই 5ই আগস্টের ঘটনাটাকে যদি সমষ্টিগত সবার অর্জন, এই বাক্য দিয়ে যদি আমরা যদি স্টেটমেন্ট রাখতে পারতাম, তাহলে কিন্তু হয়তোবা এই ভাঙনটা কিংবা এই ঐক্যের জায়গাটা যে দুর্বল হয়ে গেছে, এই জায়গাটা হয়তো সহজে হতো না। হয়তো বিতর্ক থাকতে পারে যে কেউ তো বলে নাই যে এটা এককভাবে করছেন না, তারপরে আমাদের কথাবার্তায়, আচার আচরণে, একজন একজনের পাল্টা পাল্টা বক্তব্য কিন্তু জিনিসগুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে যায় যে যে আমরা কিন্তু ওইটার একক দাবিদার হতে চাই। এই একক দাবিদার হওয়ার জায়গা থেকে কিন্তু যে মতানৈক্য কিংবা দূরত্ব চলে এসছে, কোনোভাবে অস্বীকার করার উপায় নাই। বর্তমান সময়ে আমরা যেই রাজনৈতিক যেই চিত্র দেখতে পাচ্ছি, কেন যেন মনে হচ্ছে এই এই বিএনপি যে আন্দোলন করেছিল বা যেই ভাবে ছাত্র জনতার সাথে তারা আন্দোলনে ছিল বিগত 16-17 বছর, তারা এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে পিষ্ট ছিল, তারা অফিস পর্যন্ত খুলতে পারে নাই, তাদের নেত্রীর জীবন মানে মৃত্যুর সন্ধিক্ষণে পর্যন্ত মানে পৌঁছে গেছে। 18 সালের যে নেত্রী হেঁটে কারাগারে গিয়েছিলেন, 24 সালে সেই নেত্রী হুইল চেয়ার থেকে উঠতে পারছেন না। তো এত কিছুর পরেও কিন্তু আমরা কিন্তু সেই কেন যেন মনে হচ্ছে বিএনপি আবার সেই গতানুগতিক রাজনীতিতে ফেরত যাচ্ছে। তা কিন্তু অনেক কিছু মনে হয় যে ভুলে গিয়েছে, বা অনেক কিছু তাদের কাছে মনে হচ্ছে যে এগুলো কিছুই না, এগুলো হবে। অথবা তারা ধরেই নিচ্ছে যে আমরা তো ক্ষমতায় যাবই, যাওয়ার পর যা করা সেটা আমি করবো। অর্থাৎ অর্থাৎ তাদের ভিতরে একটা ক্ষমতায় যাওয়ার বা ক্ষমতায় পৌঁছে গিয়েছি এরকম একটা স্পষ্ট একটা মন মানসিকতা আমার মনে হয় ওনাদের তৃণমূল পর্যায় থেকে সব আসে। যদিও নেতৃস্থানীয় পর্যায় থেকে আমরা বারবার শুনে আসছি, তারেক রহমান সহ বিভিন্ন পর্যায় থেকে, যে জনগণ যারা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে তাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, সাজা দিচ্ছেন, বহিষ্কার দিচ্ছেন, বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা তারা নিচ্ছেন। বাট তারপরেও কিন্তু বিএনপির মতো এরকম বৃহৎ একটা দল কিন্তু 2-4-5টা কিন্তু সাজা বা বহিষ্কার এটা দিয়ে কিন্তু তাদের যে কর্মকাণ্ড এটা কিন্তু দেখা যাবে না। আমরা তো ব্যক্তি পর্যায়ে বিএনপির কথা বলছেন যে বিএনপি মনে করছে যে ক্ষমতায় চলে এসেছে বা আসবে, বা বিএনপির মধ্যে যে অস্থিরতা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু সেটা কি আপনি ছাত্রদের মধ্যে দেখতে পাচ্ছেন না? মানে তারপরে আপনি সেই পরিবর্তন জামাতের মধ্যে দেখতে পাচ্ছেন না? দেখেন, যখন আওয়ামী লীগ রাজনীতির পুরাতন দল, কিন্তু ছাত্ররা তো দলই হয়নি এখনো। কিন্তু যখন আওয়ামী লীগ রাজনীতির মাঠে ছিল, সশরীরে ছিল, তখন কিন্তু ছিল, কারণ ভোট ব্যাংকটাকে আওয়ামী লীগকে ডিফিট করতে গেলে এই দুটোর কিন্তু ঐক্যের কিন্তু কোনো বিকল্প ছিল না। তখন কিন্তু ওই রিজভী আহমেদ চৌধুরী কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগের 71-এর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন নাই, বাট উনি এখন তুলছেন। অর্থাৎ ওনাদের যখন প্রয়োজন ছিল
আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, তখন তারা ওনারা জোটবদ্ধ হয়ে গিয়েছেন। এখন যেহেতু খেলার মাঠে মানে খেলোয়াড় একজন কমে গিয়েছেন, সো এখন আমরা আলাদা আলাদা ভাবে খেলতে পারি, এখন আমরা একজন একজনকে কাদা ছোড়াছুড়ি যা করার করতে পারি। কিন্তু এই ওনাদের কাদা ছোড়াছুড়ি, এই যে ওনারা এখন এককভাবে মাঠে খেলতে যাচ্ছেন, কিংবা এই ভাবতেছে আমি আমার অনেক বৃহৎ একটা, এবং আমরা বিভিন্ন জরিপের মাধ্যমে দেখতে পাচ্ছি জামাতের তারা ভাবছেন বিশাল একটা জনসংখ্যা তাদের সাপোর্টে আছে, কোনো সন্দেহ নাই। জামাতেরও তো একটা ভোট ব্যাংক আছে, বিএনপির একটা বিশাল একটা ভোট ব্যাংক আছে, এবং সংখ্যানুপাতিক হারের এখানেও কিন্তু আরেকটা সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য যাবেন, সেখানেও কিন্তু আবার পক্ষ বিপক্ষ আছে। জামাত ধরে নিয়েছে যে তাদের যেহেতু একটা বড় আছে, একটা ভোট ব্যাংক আছে, তারা যদি সংখ্যানুপাতিক হারে যায় তাহলে একটা বিশাল অংশ তারা হয়তো বিরোধী দলের ভূমিকাও যেতে পারে, বিএনপি যদি মূল ক্ষমতায়ও যায়। তো এরকম একটা ভোটের রাজনীতি কিংবা রাজনীতি বা ক্ষমতার রাজনীতির একটা অঙ্ক কষা হচ্ছে, এবং এই অঙ্ক কষার জায়গা থেকেই কিন্তু তাদের ভিতরে কিন্তু এই বিভেদ এবং তাদের একসাথে না চলার কিংবা যাওয়ার এই আইডিয়াটা, এবং এই আইডিয়াটার জন্যই কিন্তুই আজকে 18 তারিখের যে হরতাল, যে আমরা ডিজিটাল হরতাল যেটা দেখলাম, ভার্চুয়ালি যেটা এসছে, ফেসবুকের মাধ্যমে হরতাল, এটা এই ডিজিটাল হরতালটা আমরা দেখলাম। অর্থাৎ এই যে জামাত বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দলগুলো বলেন, তাদের যেই 5ই আগস্টের পর যে ক্ষমতার আবার যে গতানুগতিক যে রাজনীতি ধারায় ওনারা চলে গেলেন, দেশ গঠনের জন্য যে ঐক্যের যে বিকল্প নাই, যেটা মজুমদার ভাই বললেন, যে ওই একটা জায়গায় যদি আমরা যদি ঐক্যমত থাকতে পারি, তাহলে বর্ডারের এই সমস্যা কোনো সমস্যা না, বর্ডারের এইসব সমস্যা কোনোদিনও থাকবে না, বর্ডারে অনেক বড় বড় সমস্যা তুলতে পারি। মুনিয়াপা যেই চুক্তিগুলোর কথা বললেন, আমি তো মানে ওই যে একটা বহুলভাবে আলোচিত আসছে যে বিএনপির বর্তমানে ওনারা নির্বাচনের জন্য যতবার বক্তব্য দিচ্ছেন তার অনেক কম পার্সেন্টেজে ওনারা কিন্তু আওয়ামী লীগের বিচারের জন্য কিন্তু মুখ খোলেন, শেখ হাসিনার বিচারের জন্য কিন্তু মুখ খোলেন। ওনাদের কিন্তু ওনাদের তরফ থেকে সেরকম সক্রিয় কোনো আন্দোলন, সক্রিয় কোনো দেখি না। দু একটা স্টেটমেন্ট কিন্তু দিতেই পারে, হ্যাঁ দিয়েছে, বিচার হওয়া উচিত, দিয়েছে, দেয় না যে তা না। আমি বলছি যেভাবে ওনারা মার্চ ফর জাস্টিস ছাত্রলীগের বিরুদ্ধে, সেখানে কি ওনারা শেখ হাসিনার বিচারের জন্য মার্চ ফর জাস্টিস ওনারা করছেন কখনো? ওনারা কি সেরকম আন্দোলনে যেয়েছেন? যান নাই। অর্থাৎ ওনাদের উপরেও কিন্তু সেই সিন্দাবাদের ভূত কিন্তু অলরেডি সবার হয়েছে। ওনাদের আচার আচরণ, ওনাদের কাজকর্ম, ওনাদের যেই দেখা যাচ্ছে, এগুলোতে কিন্তু মনে হচ্ছে যে অর্থাৎ নামটা পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু আচরণ, রাজনীতির যে আচরণগত, যেটা জনগণ এক্সপেক্ট করে না, সেই জায়গাতে কিন্তু ওনারা কিন্তু আচরণ করছেন। এটা কিন্তু সত্যিকার মানে বিএনপি যদি তার সঠিক স্থানে থাকতে পারত, যে জনপ্রিয়তা ছিল, আমার ধারণা, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বিএনপির সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার, তাদেরকে একসাথে নিয়ে পথ চলার মতো যে উদার একটা নীতি দেখাচ্ছেন, হ্যাঁ কেন দেখাচ্ছেন সেটা আমি জানি না, বাট এগুলো কিন্তু সত্যিকার অর্থে বিএনপির জনপ্রিয়তাটাকে আমার মনে হয়। যে আপনাকে শুনতে পাচ্ছেন আমাদের ভাই, 30টা ভোট পাবেন, পেতেন, এখন হয়তো 35টা পাবেন। আমার থেকে মনে হচ্ছে ওনারা ওনাদের বরঞ্চ বর্তমান কার্যক্রমের জন্য জনপ্রিয়তা হারাচ্ছেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমি একটা বিষয় একটু টাচ করি, ভারতীয় সেনা প্রধানের যে বক্তব্যটা, এটা আমি মনে করি যে এটা ওনার এখতিয়ার বহির্ভূত একটা মন্তব্য, কোনো সন্দেহ নাই। ভারতীয় সেনা প্রধানের কোনোভাবেই এটা ওনার প্রোটোকলের মধ্যে পড়ে না আরেকটা দেশের কোন সরকার আসবে, কখন আসবে, কখন নির্বাচন দিতে হবে, এবং ওনার এই বক্তব্যের মাধ্যমে উনি স্পষ্টত ইঙ্গিত করেছেন যে ওনারা শুধুমাত্র নির্বাচিত সরকারের সাথেই সম্পর্ক রাখতে চান, এই যে জনগণের যে সরকার, ইন্টারিম যে গভর্নমেন্ট, এটাকে ওনারা কোনো পাত্তা দেন না, কিংবা এটা কোনো ওনারা সরকার মনে করেন না। অর্থাৎ যেখানে ওনাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয়ভাবে ভারত থেকে বলা হয়েছে যে তারা ইউনিট সরকারের সাথেও বন্ধুত্বপূর্ণ বা একটা স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়, সেখানে সেনাপ্রধান হিসেবে ওনাদের বক্তব্যটা প্রথমত হচ্ছে এটা ওনার এখতিয়ার বহির্ভূত, আর দ্বিতীয়ত হচ্ছে উনি এই বক্তব্যের মাধ্যমে কিন্তু এই সরকারকে কিন্তু অবজ্ঞা করলেন। অর্থাৎ এগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই, ইভেন আমরা ওনাদের ভারতীয় বিভিন্ন যে কূটনীতিক গুলো, বিনা সিকরি সহ বিভিন্ন কূটনীতিকদের তো বলেছে, রাষ্ট্রদূত মানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত, উনিও তো বললেন যে ঠিক একই সুরেই কথা বললেন যে গণতান্ত্রিক নির্বাচনের সরকার দেখতে চাই, গণতন্ত্র। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ওনারা কূটনৈতিক প্রোটোকলটা মেনটেন করে একটা বক্তব্য দিতে পারেন যে হ্যাঁ আমরাও চাই দ্রুত নির্বাচন হোক, একটা সরকার আসুক, এটা একটা কমন স্টেটমেন্ট। বাট এরকম স্টেটমেন্ট না
যে আমরা শুধুমাত্র সুসম্পর্ক রাখবো নির্বাচিত সরকারের সাথেই, এভাবে যদি বলা হয় তাহলে কিন্তু বক্তব্যটা ভিন্ন। একটা আপনাকে কিন্তু কূটনৈতিক ভাষা, কূটনৈতিক শিষ্টাচার মেনটেন করতে হবে। আপনি আপনার অধিকার কতটুকু আছে, বলার কতটুকু রাইট আছে, কতটুকু বললে আপনি শিষ্টাচার বিবর্জিত হবেন না, সেই প্রোটোকলটা মেনটেন করতে হবে। ভারতীয় সেনাপ্রধান, আমার সেনাপ্রধানের সাথে একটা ভার্চুয়াল মিটিং করার সময় আমার দেশের সেনাপ্রধানের পেছনে ফ্ল্যাগ ছিল বাংলাদেশ এবং সেনাবাহিনীর ফ্ল্যাগ, আর ভারতীয় সেনাপ্রধানের পেছনে ছিল 1971 সালে সে রেসকোর্স ময়দানে যে আত্মসমর্পণের যেই ছবিটা ছিল, যেটা তারা টেকনিক্যালি ভারত পাকিস্তানের আত্মসমর্পণ চুক্তি হিসেবে তারা বানিয়ে নিয়েছিল আজীবনের জন্য, সেই ছবিটা তারা লাগিয়েছিলেন। আপনি আমাকে বলেন, দুটো দেশের রাষ্ট্রপ্রধান একটা ভার্চুয়াল একটা মিটিং করবেন, ওইখানে বাংলাদেশের আত্মসমর্পণের, বাংলাদেশ যুদ্ধের আত্মসমর্পণের সেই ছবিটা ভারতীয় সেনাপ্রধান পেছনে রেখে উনি কি বুঝাতে চেয়েছেন? উনি নিশ্চয়ই কোনো কিছুর ইঙ্গিত দিতে চেয়েছেন যে এটাতে কি ছিল। এটা তো পৃথিবীর ইতিহাসে একটা বিরল, যুদ্ধ করেছে এ অ্যান্ড বি, আর চুক্তি হয়েছে এর সাথে সি, হ্যাঁ, বি এখানে নাই। হ্যাঁ, তো এটা তো কোনো হতেই পারে না। ওনারা আত্মসমর্পণ করছে পাকিস্তান আর্মি, ভারতীয় আর্মির কাছে, পাকিস্তান আর্মির ইস্টার্ন কমান্ড চলে যাবে ভারতীয় ইয়ার কাছে, সবকিছুই মানে ভারত এবং পাকিস্তান, এখানে বাংলাদেশ দুধ ভাত। বাংলাদেশ তো এই স্বাধীনতা দুধ ভাত, কারণ 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, এগুলোকে ওরা উপেক্ষা, পুরো হিস্ট্রিটাকে নিজেদের দখল করে নিয়ে নিল। তো এই পুরো জিনিসগুলো এখন আমাদের রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে তারা যদি না বুঝেন, তারা যদি জনগণের পালসটা ফিল না করেন, তারা যদি তাদের প্রথাগত রাজনীতির মধ্যে আবার যদি ফেরত যান, তাহলে আমার মনে হয় বারবার এদেশের এই যে ছাত্র জনতা বলেন বা বিক্ষুব্ধ জনতা বলেন, তাদের জন্য দুর্ভাগ্য, তাদেরকে আবার রাস্তায় নামতে হবে। তবে এটা ঠিক আমি এটা বলবো যে 2024-এর 5ই আগস্ট কিংবা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এইটা অন্তত এই বাঙালি জাতিকে, আমাদের নেশনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে যতই কঠিন মানে জগদ্দল পাথর হোক না, পাহাড় হোক না কেন, সেটাকে যদি ঐক্যবদ্ধ থাকা যায়, সঠিকভাবে যদি এটাকে যদি সংগ্রামের মাধ্যমে নামা যায়, কিংবা জনতাকে যদি সংঘবদ্ধ করা যায়, ঐক্য আনা যায়, তাহলে সরানো সম্ভব। এইটা কিন্তু অন্যান্য দলগুলোর জন্য, রাজনীতির আমাদের ভবিষ্যতের চিত্রের জন্য খুব স্পষ্ট একটা বার্তা, স্পষ্ট একটা মেসেজ, যে ওনারা যদি ওনাদের ক্যারেক্টারিস্টিক থেকে বের হয়ে যদি জনগণের আকাঙ্ক্ষার জায়গায় যদি না আসতে পারেন, আমার মনে হয় জনগণকে হয়তো বারবার এই ধরনের পরিস্থিতি ফাঁক দিয়ে শুধু হয়তো মাত্র আমাদেরকে রক্ত দিতে হবে। রক্ত দিয়ে আর কত দিয়ে এদেশে একটা শান্তি আসবে আমি ঠিক জানি না। রাজনৈতিক দলগুলো আমার মনে হয় বোঝার সময় এসছে। অসংখ্য